আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক জুড়ে উত্তেজনা। সদর দপ্তরের আশপাশে সতর্ক অবস্থানে বিএনপি, জামাত, এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই, অভিমত বিশেষজ্ঞদের। সুপ্রিম কোর্টের আদেশ ও গণভোটেও বাড়বে জটিলতা। নির্বাচনে কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীলনকশা মানবে না জনগণ, হুঁশিয়ারি রেসফের। চাঁদাবাজদের বর্জন করবে তরুণ ভোটাররা, মন্তব্য পরওয়ারের। নির্বাচনী প্রস্তুতিতে পিআর এবং এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের দাবি কোনো প্রভাব ফেলবে না, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এবং পরীক্ষার সকল ধাপে সফল রাশিয়ায় আবিষ্কৃত ক্যান্সারের টিকা অ্যান্টারমি। করোনার মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে, জানালেন গবেষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণকে ঘিরে নিউ ইয়র্ক জুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে সতর্ক অবস্থানে আছেন বিএনপি, জামাত ও এনসিপি নেতাকর্মীরা। অন্যদিকে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে বিদেশের মাটিতে পতিত স্বৈরাচারের যে কোনো অপতৎপরতা মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যান্য দেশে বসবাসকারী বাঙালির চোখ এখন নিউ ইয়র্কে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে কি বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। অনেকের মতে গতানুগতিক বক্তব্যের বাইরে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের আহ্বান জানাতে পারেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হবে আজকের অধিবেশন। এতে দশম বক্তা হিসাবে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তর ও তার সফর সঙ্গীদের জন্য নির্ধারিত হোটেলের আশপাশে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিরা। এরই মধ্যে ম্যানহাটন ও জ্যাকসন হাইটসের সড়কে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা মোকাবেলায় তারা প্রস্তুত আছে বলে জানান বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমাদের প্রিয়নদী বেগম খালেদা জিয়া জীবনের এই আওয়ামী লীগ দুঃশাসনে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই আওয়ামী লীগ তার জীবনের জেলখানা আটকে রেখে প্রায় দীর্ঘ ৫-৭ বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের অনেকেই অবস্থান নিয়েছেন জাতিসংঘ সদর দপ্তরের আশপাশে। তবে ওই এলাকায় রয়েছে নিউ ইয়র্ক পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর আগে স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারাকে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বিদেশি বিনিয়োগ আকর্ষণে জাতীয় নির্বাচনের আগে শ্রম খাতে সংস্কার বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত নৈশভোজে তিনি প্রতিশ্রুতি দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম খাতের মূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করছে। রিপোর্ট একরামুল হক সায়েমের। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শ্রম অধিকার ও সংস্কার নিয়ে নৈশভোজের আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৈশভোজে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা সহ বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতারা দেশের শ্রম আইন, শ্রম অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম খাতের সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা।
ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর কনভেনশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই খাতের মূল সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। We need continuous support. It's not just a support during this period, a couple of years or more. It's continuous way. This Bangladesh can have a very confident journey that I can share you. There's a lot of potential in Bangladesh that will make it happen. প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনায় আইএলও-এর মহাপরিচালক এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখেন। অন্তর্বর্তী সরকারের সমসংস্কার ও আইএলও-র অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান তারা। একই সাথে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে ন্যায্য মূল্য নিশ্চিত করার তাগিদ দেন। গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। ভবিষ্যতের যে কোনো সরকারকে এ খাতের টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার ও আইএলও অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের অনেক নেতাকর্মীর গার্মেন্টস খাতে প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, যা এই খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়ক হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার প্রতি সমর্থন জানাই এবং নির্বাচিত হলে তা আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক যাত্রার এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। তখন আমি শিক্ষার্থী হিসেবে দুর্ঘটনাস্থলে আহতদের সেবা দিয়েছিলাম। এমন ঘটনা বন্ধ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কারের জরুরি। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে যুব কার্যক্রমের বিশ্ব কর্মপরিকল্পনা ৩০তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি যুব সমাজের আন্দোলন গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুব বেকারত্ব। বৈশ্বিক সহযোগিতা ছাড়া যুবদের ক্ষমতায়ন সম্ভব নয়। জানান, বৈষম্য, বেকারত্ব ও সুযোগের অভাব তরুণদের মধ্যে হতাশা তৈরি করে, যা দ্রুত বৈশ্বিক অস্থিরতায় রূপ নিতে পারে। Entrepreneurship is the future of the youth, not jobs. We keep talking about jobs, but empowered by the technology in the hands of the youth, it will be the creativity and entrepreneurship which will be the path of the young people. অনুষ্ঠানে যুব সমাজকে ন্যায্য সুযোগ, নিরাপদ পরিসর ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার উপর গুরুত্ব তুলে ধরেন ডক্টর ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতভেদ রয়েছে। সনদের আইনি বৈধতা ও বাস্তবায়নের পথ কি হবে তা নিয়েও চলছে নানা আলোচনা। আইন বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংবিধান অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশ বা গণভোটেও বাড়তে পারে সাংবিধানিক জটিলতা। জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর ঐক্যমত্যের কোনো বিকল্প নেই বলেও মত তাদের। হুমায়ুন চিশতির রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সর্বোচ্চ আদালতের মতামত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। এরপর সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে ৬ মাসেরও বেশি সময় আলোচনার পর তৈরি হয় জুলাই সনদের খসড়া। ১৬৬টি বিষয়ের মধ্যে ৮৪টিতে একমত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে ১৯টি সংস্কার সরাসরি সংবিধান সংশোধনের সাথে জড়িত। কোনো কোনো ইস্যুতে রয়েছে নোট অব ডিসেন্টও। এমন প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রস্তাব এসেছে সাংবিধানিক আদেশ জারি ও জাতীয় নির্বাচনের সাথে গণভোটের। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান সংবিধানে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির কোনো সুযোগ নেই। উনি সেটি অর্ডিন্যান্স করতে পারে দ্যাট ইজ কনসিস্টেন্ট এন্ড কমপ্লায়েন্ট উইথ দ্য কনস্টিটিউশন, এক্সিস্টিং কনস্টিটিউশনস। অতএব প্রেসিডেন্ট এটা পারবে না। এখানে কিছু জিনিস আছে যেখানে বর্তমানে এই কনস্টিটিউশন যেগুলো কভার করে না, যেখানে কিছু সুপ্রা কনস্টিটিউশনাল এলিমেন্ট আছে এই কনস্টিটিউশনের বাইরে। অতএব এই কনস্টিটিউশনের কাঠামোর মধ্যে এটাকে আইনগত ভিত্তি দিয়ে এখন সম্ভব না। এমন না যে মার্শাল্লাহ গভর্নমেন্ট যে একটা এক্সট্রা লিগাল ওয়েতে তারা যাবে। ইন্টারিম গভর্নমেন্ট আর্টিকেল 106 এর অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে এসছে এবং তারা একটা কমিটমেন্ট করেছে তারা সবসময় এই কনস্টিটিউশনকে মেনে নেবে। এখন প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স যদি গায়ের জোরে এটা চাপিয়ে দেওয়া হয়, সামনে একটা রিস্ক থেকে যায় যেটা চ্যালেঞ্জ হতে পারে।
আর আমাদের দেশে নজির আছে এসব চ্যালেঞ্জ হয়, 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট এগুলো তো চ্যালেঞ্জ হয়েছে। তাহলে সেই রিস্কে যদি যান তাহলে কিন্তু সামনে আরও সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। সনদ বাস্তবায়নে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার যে কথা বলা হচ্ছে তাতেও বিষয়টি স্পষ্ট হবে না বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন সংবিধানের ব্যাখ্যা দেয়া এবং নতুন সাংবিধানিক আইন তৈরি এক নয়। শেষ পর্যন্ত সবকিছুরই বৈধতা নিশ্চিত করতে হবে জাতীয় সংসদের মাধ্যমেই। অগণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি গণতন্ত্র আনবেন এটা তো হতে পারে না, মানে আপনাকে সংসদ থেকে এটা করতেই হবে। বারবার যদি জুডিশিয়ারিকে পলিটিক্সের ভেতরে ঢোকান লং টার্মে কিন্তু এটা জুডিশিয়ারির জন্য ভালো না। এটাকে লিগ্যাল বেসিস দেওয়া সম্ভব না until and unless the new parliament is formed. ৭২-এর সংবিধান সমুন্নত রেখে জুলাইয়ের অনুপ্রেরণায় সংবিধান সংশোধন করা উচিত বলে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আমরা তো 71-কে বাদ দিতে পারবো না। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে কোনো দল বা মহলকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা মেনে নেবে না বলে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডাকসু জাকসু নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনেও উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কা তৈরি হয়েছে। রাজধানী মিরপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বিভিন্ন কৌশলে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্র চলছে, নেতাকর্মীদের সতর্ক থেকে এসব চক্রান্ত প্রতিহত করতে হবে। একটি সফল নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন করেছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। জামাত ক্ষমতায় গেলে শাসক নয় সেবক হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ খুনি মাস্তানদের বিরুদ্ধে দাঁড়াবে নতুন বাংলাদেশের তরুণ ভোটাররা। খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে জামায়াত ইসলামী আয়োজিত ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এর আগে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। পরে ফুলতলার স্বাধীনতা চত্বরে আরও একটি সমাবেশে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। লগি বৈঠা দিয়ে আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেরা পাস করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামায়াতের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামে জামায়াত ইসলামী জেলা শাখার উদ্যোগে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বিক্ষোভ সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম, মোহাম্মদ আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম ও সেক্রেটারি আব্দুল আওয়াল বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াত ইসলামী। জুম্মা নামাজের পর শহরের মিশনপাড়া এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পিআর পদ্ধতি ও এনসিপি শাপলা প্রতীক বরাদ্দের বিষয়টি নির্বাচন আয়োজনে কোনো প্রভাব বা জটিলতা সৃষ্টি করবে না বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার
আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আইনের বাইরে গিয়ে কোনো ধরনের কাজ করবে না কমিশন। চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ এবং উত্তরণের উপায় নিয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল এসব কথা বলেন। তিনি জানান, অতীতের নির্বাচনে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। পরীক্ষার সকল ধাপে সফল রাশিয়ায় আবিষ্কৃত ক্যান্সারের টিকা অ্যান্টারমি। করোনার মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে জানিয়ে গবেষকরা বলছেন, এটি কেবলমাত্র আক্রান্তদেরই দেয়া হবে। তাই টিকার উপর নির্ভরশীলতা কমিয়ে সচেতনতার দিকে জোর দিয়েছেন তারা। দেশে রেকর্ড সংখ্যক নারীর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় নিয়মিত স্ক্রিনিংয়ের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্যান্সারের টিকা আবিষ্কারে সফল হয়েছে রাশিয়া। এটি বিশ্বজুড়েই ক্যান্সার রোগীদের মাঝে আশার আলো জ্বালিয়েছে। চলতি বছরই এই টিকা রাষ্ট্রীয় প্রকল্পের আওতায় বিনামূল্যে রোগীদের সরবরাহ করবে সেদেশের সরকার। এ টিকা রোগীর টিউমারের জেনেটিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষকে শনাক্ত ও ধ্বংস করে। টিকাটা তো আসলে যারা ক্যান্সার আক্রান্ত শুধু তাদেরই কাজে লাগবে। আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে ক্যান্সার এখন আর হবে না, টিকা তো আবিষ্কার হয়ে গেছে। এই আমাদের যাতে এই ভুল মেসেজটা আমাদের সমাজে না যায়, এটা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। সারা বিশ্বে কিন্তু প্রতি বছর 2 কোটির উপরে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে। তো যদি আমরা ভুল মেসেজ দিই তাহলে মানুষের ভিতর কিন্তু একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। জরায়ু ক্যান্সারের টিকা আবিষ্কার হলেও এতদিন পর্যন্ত অন্য ক্যান্সারের টিকা ছিল না। তবে দ্রুত শনাক্ত হলে স্তন ক্যান্সার ভালো হয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, মূলত অসচেতনতার কারণেই স্তন ক্যান্সারে নারীদের মৃত্যু হার বেশি। বয়স 30-40 পার হয়ে গেলে স্ক্রিনিং বলে আর কি, মাঝে মধ্যে ডাক্তারের কাছে গিয়ে প্রোগ্রাম বিভিন্ন রকমের স্ক্রিনিং প্রোগ্রাম আছে, তারা টেস্ট করাবে, ব্রেস্টটা একটু দেখাবে, জরায়ুটাও টেস্ট করাবে। সিম্পল টেস্ট করা যায়, করে আর্লি ডায়াগনোসিস করা কিন্তু সম্ভব। গ্রামে গঞ্জে মেয়েরা বিশেষ করে হয়তো লজ্জা পায়, হয়তো গোপন করে রাখে, ঢেকে রাখে, জানতে পারে না, মানুষের বুঝতে দেয় না, বা পরিবারে কাউকে বলে না, তাতেই প্রবলেম হয়, লেট ডায়াগনোসিস হয়। এটা যেন না হয়। গবেষকরা বলেন, জেনেটিক বাদে জীবনযাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে 90% ক্যান্সার প্রতিরোধ সম্ভব। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। নিত্যপণ্যের চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। রাজধানী বাজারে বেশিরভাগ সবজি কেজি প্রতি কিনতে হচ্ছে 80 টাকায়। গাজর, টমেটোর কেজি 120 টাকা। কমছে না মাছের দামও। 1 কেজির ইলিশ এ সপ্তাহে 2100 টাকা। এখনো বাড়তি চাল ও ডালের দাম। রিপোর্ট আদ্দিন সজীবের। ছুটির দিনের সকালে মাছ কিনতে ঢাকার বাজারে এই বেসরকারি চাকরিজীবী শেষ পর্যন্ত 3 ধরনের মাছ কিনলেও পরিমাণে নিয়েছেন খুব কম। 3 পদের মাছ কিনেছি, দাম বেশি হওয়ার কারণে সবই কম কম করে আর কি। 1 পোয়া 300, 450 এরকম। ক্রেতারা বলছেন ইলিশ এখন নাগালের বাইরে, অন্য মাছের দামও চড়া। এরকম দেখা গেছে 400 টাকা শিং মাছ আধা কেজি নিয়ে 200 টাকা দিয়ে। যদি মনে করেন যে 300 টাকা কেজি হতো হয়তো 1 কেজি নিত। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বেগুন, বরবটি সহ সব ধরনের সবজি কিনতে হচ্ছে 80 টাকা কেজি। সব পুঁতিটাই আর কি 80 টাকা করে, সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে। এই যে বটবটি মনে করেন না, আজকে আমাদের 56-57 টাকা কিনা আনছি, কেরেন খরচ আছে, মিন্তি খরচ আছে, এই হিসাবে 60 টাকা কেজি পড়া যায়। আমরা যদি 70 টাকা কেজি বেশি দামগুলো লাভ বলেন। কিসের মনিটরিং জোরদার করে কিছু করেন? আপনি আমাকে ধরছেন এখানে, আপনি আমাকে ধরে রাখেন, একটা সুরা না পর্যন্ত আমার আটকে রাখেন, তাহলে তো সুরা হবে। অস্বস্তি মুদিপণ্যের বাজারেও। আটা ও ডালের দাম এখনো চড়া। চিকন মশার ডালটা গত 55 টাকা আমাদের কিনে আনতে হয় মোকাম থেকে, আমরা 160 টাকা বিক্রি করি। স্বস্তি ফিরছে না চালের বাজারেও। মিনিকেট ও নাজির শালের কেজি 76 থেকে 78 টাকা। মোটা চাল 56 টাকা কেজি, কোথাও কোথাও তারও বেশি। ইন্ডিয়ান নাজির ঢুকছে, সেই জন্য যে নাজির আগে ছিল 78 থেকে 80 টাকা,
সেটা এখন হলো ৭৬ থেকে ৭৮ টাকা, পার কেজিতে 2 টাকা শুধু নাজির শালের দাম কমছে। পেঁয়াজের দাম প্রকারভেদে এখনও ৭০ থেকে ৭৫ টাকা কেজি, তবে মুরগি ও ডিমের দাম আছে আগের মতোই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। শুধু পূজার 5 দিন নয়, বৈষম্যহীন দেশ গড়তে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ব্যক্তির পরিচয় যাই হোক, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, বিজয়া দশমীর শোভাযাত্রা, প্রতিমা বিসর্জন ও পূজার সময় মণ্ডপগুলোতে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী ও 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদ উৎসব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানে সব সংস্থার প্রতিনিধিত্ব ছিল, সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধিত্ব ছিল এবং সবার সামনে এই বিষয়গুলো আলোচিত হয়ে তারা আমাদের বলেছে যে আমরা এটা কঠোর অবস্থানে থাকব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বাড়ায় ভয়াবহ বিপর্যয়ের মুখে পরিবেশ ও প্রতিবেশ। পরিবেশবিদরা বলছেন, মাটির উর্বরতা নষ্ট, নদী খালের প্রবাহ রোধ সহ দীর্ঘমেয়াদে পরিবেশ ও প্রাণীকুলের জন্য হুমকি তৈরি করছে এই পণ্য। বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার এবং এই শিল্পে পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের 2 পর্বের প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আধুনিক প্রযুক্তিতে পাট দিয়ে তৈরি হচ্ছে স্টাইলিশ শপিং ব্যাগ, জুতা, ফাইল, পোশাক সহ নানা পণ্য। পরিবেশবিদরা বলছেন, পলিথিন ও প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটই হতে পারে টেকসই ও পরিবেশ বান্ধব সমাধান। পাটের ফাইবার সাথে প্লাস্টিকের সামান্য কিছু মিশিয়ে এমন কিছু তৈরি করতে পারি যেটা তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হবে। সেই ধরনের ব্যাগগুলো আমরা একটু দাম বেশি হলেও আমরা ব্যবহার উৎসাহিত করতে পারি। এই মার্কেটে যখন এই ছালার ব্যাগটা চলে আসবে আস্তে আস্তে, তখন কিন্তু আপনার পলি ব্যাগটা যেটা বাজারে যেটা দোকানদাররা ইউজ করতে চায়, মনে করি এটা আস্তে আস্তে মার্কেট থেকে উঠে যাবে। কারণ এটা আমাদের দেশ বাঁচানোর জন্য হলেও আমাদের এই কাজটা করতে হবে, কারণ পলি আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর। ব্যবসায়ীরা বলছেন, পলি ব্যাগের সহজলভ্যতা কমানো ও পাটজাত পণ্যকে অগ্রাধিকার দিলে লাভবান হবেন কৃষক, শিল্প খাত হবে শক্তিশালী। সরকার যদি সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে যদি তারা পরিকল্পনা মাফিক কারখানাগুলো বন্ধ করতে পারে, তাহলেই সম্ভব হচ্ছে আমাদের এই পলিথিন বন্ধ করা। পলিব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্লাস্টিক কারখানা ও বিভিন্ন গুদামে অভিযান অব্যাহত রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। 14 টন পলিথিন কিন্তু আটক করেছে। তো আমাদের প্রায় পলিথিনের বিরুদ্ধে অভিযানও হচ্ছে, আটকও করছে, এটা চলমান রয়েছে। বগুড়ার রাজাবাজার থেকে প্রতিদিন প্রায় 2 টন পলিব্যাগ ব্যবহারের জন্য ছড়িয়ে পড়ছে জেলায়। তবে প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি পরিবেশ রক্ষায় সবচেয়ে জরুরি জনসচেতনতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উদযাপিত হল বেকারি ও পেস্ট্রি জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান সুইট ইঙ্ক বেকিং ইনস্টিটিউটের 3য় বর্ষপূর্তি। ধানমন্ডি 27 নম্বরে দ্য মোগল কেবাব হাউসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও লিন্ড এইচ সরকার। এছাড়া দেশি বিদেশি বিভিন্ন 5 স্টার হোটেলের বেকারি ও পেস্ট্রি এক্সিকিউটিভ শেফরা বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ইন্টারন্যাশনাল বেকারি ও পেস্ট্রি এক্সিকিউটিভ শেফ পলাশ গোমেজ, পেস্ট্রি অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট খুরশেদ আলম স্বপন সহ প্রতিষ্ঠানটির নতুন পুরাতন কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজা চুক্তি দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে
8 মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। গাজার যুদ্ধ নিয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বৈঠকে অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে, এরপর তিনি ইসরায়েলের সঙ্গে বসতে চান। এদিকে মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সময় 21 দফা উত্থাপন করেন ট্রাম্প। এতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তিসহ বিভিন্ন বিষয় রয়েছে। অন্যদিকে মুসলিম নেতারা ট্রাম্পকে জানান, ইসরায়েল গাজা সিটিতে যে হামলা চালাচ্ছে সেটি হওয়া উচিত নয়। এবার আমদানিকৃত ওষুধ, ট্রাক ও আসবাবপত্রের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 100% শুল্ক আরোপ করা হয়েছে আমদানিকৃত ওষুধের ওপর। আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে এসব শুল্ক। ভারী ট্রাক আমদানিতে গুনতে হবে 25% শুল্ক। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এসব তথ্য তিনি জানান। তবে নতুন শুল্ক জাতীয় শুল্কের সঙ্গে যুক্ত হবে কিনা তা পরিষ্কার করে জানাননি তিনি। ইউরোপীয় ইউনিয়ন বা জাপানের মতো বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলো এতে ছাড় পাবে কিনা সে বিষয়েও কিছু বলেননি ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এসব শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এছাড়া এশিয়ায় ওষুধ কোম্পানির শেয়ারেও বড় ধরনের ধস নেমেছে। চুয়াডাঙ্গার জীবননগরে ভারী বর্ষণ ও ভৈরব নদে প্রবল স্রোতে 3টি ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে 10 গ্রামের মানুষ। ইলিশের জোল মাঠের সেতু, সন্তোষপুর গ্রামের প্রবেশ সেতু ও রাঙ্গিয়াপোতা সেতু ভেঙে যাওয়ায় স্থানীয়দের কয়েক কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে সেতু। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। একসাথে 3টি সেতু ধসে পড়ায় অন্তত 10 গ্রামের হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। বিশেষ করে সন্তোষপুর, মানিকপুর, রাজাপুর, রাতিরামপুর, সিংনগর, ধোপাখালী ও মাধবখালী গ্রামের বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। স্কুলগামী শিক্ষার্থীরা যেতে পারছেন না ক্লাসে। কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে কেউ ঝুঁকি নিয়ে ভাঙা সেতুর উপর দিয়েই হেঁটে যাতায়াত করছেন। এলাকাবাসী বলছেন, দ্রুত নতুন সেতু নির্মাণ ও বিকল্প ব্যবস্থা না নিলে কৃষি সমৃদ্ধ এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি থমকে যাবে। প্রত্যেকে রাস্তা যাতায়াতের পথ এখন বিকল হয়ে পড়েছে। এই গ্রামের মানুষ, এখানে আরো পাশে আরো গ্রাম আছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। জরুরি ভাবে যেভাবেই হোক আমাদের এই ব্যবস্থা করুন। অনেক চাষি আছে, চাষের জিনিস নিয়ে যেতে পারছে না। আমরা যে ভৈরব নদীর পশ্চিম পারে যে সমস্ত আবাদি জমি আছে তাতে যাওয়া আসা করা আমাদের খুবই দুঃসাধ্য। নতুন করে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে গাডারটা ভেঙে পড়ছে এটা মেরামতযোগ্য না, এটা আপনার নতুন করে রিকনস্ট্রাকশন করতে হবে। নতুন ব্রিজের প্রস্তাব আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে দিব, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী সময়। সেতু মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যোগাযোগের জন্য ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এত সুন্দর রাস্তা থেকেও কোনো লাভ নাই যদি ব্রিজ না থাকে, রাস্তাটা মানুষ ব্যবহার করতে পারবে না। এই জন্য আমরা খুবই ইমিডিয়েটলি যোগাযোগ করতেছি যেভাবে এটা একটা আমরা দ্রুত সমাধান দিতে পারি। সেতুগুলো দ্রুত পুনর্নির্মাণ করে মানুষের দুর্দশা দূর করার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে না পারার ব্যর্থতায় বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরেছে বলে মনে করেন কোচ ফিল সিমন্স। দুবাইয়ে মাত্র 135 রানের লক্ষ্য তাড়া করতে নেমে লজ্জাজনক পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে এমনটাই জানান টাইগার কোচ। এ সময় তিনি বলেন, লিটনের অনুপস্থিতিও দলকে দুর্বল করেছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি ব্যাটসম্যানরা। সব দলকেই কোনো না কোনো সময় এমন দিনের মুখোমুখি হতে হয়। আজ আমাদের তেমন দিন গেল, আমাদের সিদ্ধান্ত আর শট নির্বাচন ভালো হয়নি। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক জুড়ে উত্তেজনা, সদর দপ্তরের আশপাশে সতর্ক অবস্থানে বিএনপি, জামাত, এনসিপি।
জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির সুযোগ নেই, অভিমত বিশেষজ্ঞদের। সুপ্রিম কোর্টের আদেশ ও গণভোটেও বাড়বে জটিলতা। নির্বাচনে কোনো দলকে জিতিয়ে দেওয়ার নীলনকশা মানবে না জনগণ, হুঁশিয়ারি রিজভির। চাঁদাবাজদের বর্জন করবে তরুণ ভোটাররা, মন্তব্য পরওয়ারের। নির্বাচনী প্রস্তুতিতে পিআর এবং এনসিপির শাপলা প্রতীক বরাদ্দের দাবি কোনো প্রভাব ফেলবে না, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এবং পরীক্ষার সকল ধাপে সফল রাশিয়ায় আবিষ্কৃত ক্যান্সারের টিকা অ্যান্টারমি। করোনার মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে, জানালেন গবেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।